আচ্ছা। তো এই চ্যাপ্টারের ভিতরে হচ্ছে আপনার ফিফু লিফু এভারেজ মেথড, আর হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জার্নাল, আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জার্নাল। মূলত দুই চ্যাপ্টারে এইগুলাই নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? দুইটা চ্যাপ্টারে, লাস্ট চ্যাপ্টার আর হচ্ছে লাস্ট 10 নম্বর চ্যাপ্টার আর হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? তো ওয়ার্কশিট হচ্ছে সবচেয়ে কঠিন, এটা আমরা পরে করবো আস্তে আস্তে। ওয়ার্কশিট থেকে অবশ্যই অঙ্ক আসে, তো না মিলাইতে পারলে আবার ঝামেলা। সেজন্য হচ্ছে ওয়ার্কশিটটা আমরা পরে করবো, সিরিয়ালে আগে অ্যাডজাস্টমেন্ট করবো তারপরে। তাহলে দেখেন, আমরা প্রথমে এই 4 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। এবিসি লিমিটেড uses perpetual inventory system. The following data relates to ABC লিমিটেড। তো আমরা ফিফু লিপু পদ্ধতিটা দুই পদ্ধতিতে করি, একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, ঠিক আছে? বা এভারেজ মেথড, এই তিনটাই। আবার জার্নাল গুলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আবার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অঙ্কে মেনশন করা থাকে। এখন অঙ্কে যদি কোনো কিছু মেনশন না থাকে তাহলে আপনি কোন পদ্ধতিতে করবেন? অঙ্কে যদি মেনশন না থাকে তাহলে আপনি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করবেন। আমি আবার বলে দেই, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম কিন্তু সহজ। যদি অঙ্কে কোনো কিছু বলা না থাকে তাহলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করবেন। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করবেন। দেখেন, প্রথমে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে বলছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমরা জানি ফিফিলিপুর অঙ্ক আমরা অলরেডি করছি, আপনি করছেন আগে। হ্যাঁ হ্যাঁ, করছিলাম। এটা সহজ না, ভুলে গেছি। সমস্যা নাই। ভুলবেন আবার শিখবেন, এটাই স্বাভাবিক। তো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের প্রথম যে ফিফু মেথড, এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তারপরে লিফু পদ্ধতি, লাস্ট ইন লাস্ট মেথড, তারপরে অ্যাপারেজ মেথড। এই হচ্ছে তিনটা পদ্ধতি। এখন এই অঙ্কগুলা মূলত আমরা কিভাবে করি, এটা কেন করা হয়, এটার উদ্দেশ্যটা কি, এই অঙ্কগুলার মোট কথা হচ্ছে এটা। তাহলে আপনাকে যদি প্রশ্ন করে যে বলেন তো ফিফো মেথড কেন করা হয়, বা লিফো মেথড কেন কেন করা হয়, আপনি কি উত্তর দিবেন? প্রথমে আপনি মনে করেন, এটা হচ্ছে যে আমি যখন পণ্য ক্রয় কিনবো, মানে মার্চেন্টাইজ, পণ্যকে তো মার্চেন্টাইজই বলে। তো পণ্য যখন আমরা ক্রয় করি বা মালামাল যখন ক্রয় করি, তখন প্রথমে যে মালটা ক্রয় করে ওই মালটাই আগে গোডাউন থেকে ছাড়ে। তো এখানে হচ্ছে টাকার বিক্রয় মূল্যের কোনো ভ্যালু নাই, ঠিক আছে? পিফু লিফু এবং এভারেজ মেথডে বিক্রয় মূল্যের কি নাই, কোনো ভ্যালু নাই। এখানে শুধু ক্রয় মূল্যের নিয়ে অঙ্ক করা হয়। তো আপনি যখন অঙ্কটা করবেন, তো ওই আপনি ফিফু মেথডে যখন করবেন, তো পিহু মেথড হচ্ছে যখন আপনি প্রথম যে মালটাকে ক্রয় করবেন ওই মালটাকে কি করবেন, প্রথমে বিক্রি করবেন। এই হিসাবে আপনি একটা লেজার বুক করবেন। লেজার বুকে কয়টা ঘর থাকে টোটাল? 10টা ঘর থাকে, অর্থাৎ 9 ঘর। আসলে 9 ঘর, আর একটা হচ্ছে ডেটের জন্য, পার্সেস, কস্ট অফ গুডস সোল্ড, ব্যালেন্স, ঠিক আছে? তো এইখানে কস্ট অফ গুডস সোল্ড না বলে যদি আপনি বুঝি ইস্যু লেখেন তাও সমস্যা নাই, এটা কোনো ফ্যাক্ট না। তো এইটা হচ্ছে আপনি এভাবেই লিখতে পারেন, কস্ট অফ গুডস সোল্ড, পার্সেস আর ব্যালেন্স, তিনটাই লিখবেন। তো এই 9টা গড়ই মূলত হচ্ছে আমাদের অঙ্ক, আর ডেটেরটা হচ্ছে। তো দেখেন, আমার যখন আমি একটা পণ্য ক্রয় করবো, ওই পণ্যটা আগে বিক্রি করবো এমন একটা লেজার বুক বানাবো। ওই লেজার বুক থেকে যেটা আগে ক্রয় করছে ওইটা আগে বিক্রি করে দেবো, ঠিক আছে?
দেখেন ভাইয়া, শোনা যেতেছে? হ্যাঁ হ্যাঁ, শুনছি। তো দেখেন, আমরা যখন ফিফ পদ্ধতিতে করব, তখন ফিফু পদ্ধতির প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি একটা লেজার বুক করবেন। ওই লেজার বুকটা কিভাবে করবেন, সাজাবেন কিভাবে, যখন অ্যাকাউন্টসে কাজ করবেন অথবা মনে করেন ইনভেন্টরি সিস্টেমের জন্যই কিন্তু কয়েক পোস্ট আছে কোম্পানিতে শুধু ইনভেন্টরি নিয়ে। তো ইনভেন্টরি লেজার বুক নিয়ে আপনাকে কাজ করতে হবে। তখন আপনি কিভাবে কাজ করবেন? তখন হচ্ছে আপনি প্রথমে ফিফু মেথড তো আপনার জানতে হবে, লিফু এভারেজ মেথড আপনাকে বলে দিবে কোম্পানি যে আপনি এই পদ্ধতিতে হচ্ছে হিসাব রাখবেন। বিক্রয় তো আরেকজন করব, বা আরেকজনের পার্চেস করব, কিন্তু রেকর্ড করার কাজ তো আরেকজনের দায়িত্ব থাকে। এক একটা সেক্টরে এক একটা কোম্পানিতে কি করে, এক একজন আলাদা করে কর্মী রাখে, এমপ্লয়ি রাখে। তো ওখানে আপনাকে মনে করেন আপনি দায়িত্ব পাইলেন হচ্ছে কিসের, কোন অ্যাকাউন্টসের, যেটা হচ্ছে ইনভেন্টরি। তো ইনভেন্টরির যখন আপনি হিসাব রাখতে যাবেন তখন হচ্ছে আপনাকে বলে দিল আপনি সবগুলা ফিফু মেথডে করবেন, আরেকজনটা করলে আপনি রিফু মেথডে করবেন। এইভাবে কিন্তু এক একটা সেক্টরে এক একটা বড় কোম্পানিগুলোতে এইভাবেই থাকে। আর ছোট কোম্পানিগুলোতে একজনই সবকিছু রাখতে হয়। তো ফিফু পদ্ধতি, লিফু পদ্ধতি, এই দুই পদ্ধতিতে এবং এভারেজ মেথডে এখানে কোনো সেলস এর কোনো ভ্যালু নাই। কত টাকা বিক্রি করছে তা নিয়ে আমার মাথা ব্যথা নাই। এখানে শুধু পার্সেস নিয়ে কাজ হবে। তাহলে ফিফো মেথড হচ্ছে প্রথমে যে মালটা আপনি ক্রয় করবেন তখন ওই মালটাকেই আগে বিক্রি করবেন। আর লিফো মেথড হচ্ছে যে মালটা পরে ক্রয় করবেন সেটাকে আগে বিক্রি করবেন। এটা হচ্ছে লিফো মেথড, লাস্ট ইন লাস্ট, এটা লেখেই আছে। তাহলে এভারেজ মেথড হচ্ছে গড় করে করতে হয়, এটা আমরা পরে যাইতেছি। তো দেখেন এই অঙ্কটার ভিতরে চারটা অঙ্ক দেওয়া আছে। আমাদের প্রথম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট পদ্ধতি, তারপর লাস্ট ইন ফার্স্ট আউট, তারপরে হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ মেথড, তারপরে সিম্পল এভারেজ কস্ট মেথড। তো এইখানে পদ্ধতিটা আবার বলে দিচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। অঙ্কে যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম না বলে দেয় তাও আপনি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমই করবেন। যদি অঙ্কে পিরিয়ডিক ইনভেন্টরি মেনশন করে দেয় তখন আপনাকে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমেই করতে হবে। তো আপনি ইন্টারমিডিয়েট বা 19-এ তো ছিল না, ইন্টারমিডিয়েটই ছিল। ইন্টারমিডিয়েটে আপনি সবসময় পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটাই করে আসছেন, আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা করা হয় নাই। পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে অনার্স লেভেলে পারপেচুয়াল এবং কি পিরিয়ডিক দুইটাই আসে। কখন কোনটা আসে বলা যায় না। যারা 7 কলেজে সবচেয়ে বেশি আসে হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। মানে 5 বছর যদি পিরিয়ডিক আসে, একবার পারপেচুয়াল আসে। কারণ কি, এইখানে আছে দুইটা অঙ্ক যে আসে এর জন্য। সব ডিপার্টমেন্ট গুলাতেই, সব ইউনিভার্সিটিতে এই দুই পদ্ধতির অঙ্ক আসে। যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমেতে জাবেদাটা আসে তাহলে অঙ্কটা দিয়ে দেয় হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি। আর জার্নাল যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে দিয়ে দেয় তাহলে ম্যাথটা দিয়ে দেয় পারপেচুয়াল। এইভাবে হচ্ছে প্রশ্নটা করে, দুইটা প্রশ্ন আসে সবসময়। তো দেখেন আমরা প্রথমে যে গড়টা করবো সেটা হচ্ছে এরকম, যে প্রথমে হচ্ছে পার্সেসের জন্য তিনটা, প্রথমে হচ্ছে ইউনিট পার কস্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে টোটাল কস্ট, তারপরে ঠিক সেম ভাবে তিনটা করে একই হবে, ইউনিট কস্ট টোটাল কস্ট, তারপরে ইউনিট কস্ট টোটাল কস্ট। প্রথমটা হচ্ছে পার্সেস, তারপরে কস্ট অফ গুডস সোল্ড, তারপরে হচ্ছে ব্যালেন্স। তাহলে এই পদ্ধতিতে আমরা করবো, ঠিক আছে। তাও এটা না করে যদি আপনি ইস্যু পার্সেস এভাবে লিখেন, ব্যালেন্স, তাও হবে, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা যদি আমরা শুরু করি, প্রথমে 1 তারিখে যে অঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে। প্রথমে আমরা ফার্স্ট ইন ফার্স্ট পদ্ধতি করতেছি। বিগিনিং ইনভেন্টরি 400 টাকা ইউনিট, 8 টাকা করে 3200 টাকা। তো এখানে টাকাটা না দেওয়া থাকলে কোনো সমস্যা নাই, এটা আমরা বের করে নিতে পারবো। এটা টোটাল অ্যামাউন্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ কি আমরা ক্যালকুলেশন নিজেরাই করতে পারবো। শুধুমাত্র হুম, পার্চেসের টাকা নিয়ে হবে, ঠিক আছে। সেলস এর কোনো টাকা নিয়ে কোনো কাজ হবে না, ওকে। তাহলে দেখেন আচ্ছা। বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 400 টাকা, 400 ইউনিট। বিগিনিংটা, বিগিনিং কে বলা হয় সবসময় ব্যালেন্স। তাহলে এটা কি করবেন, 1 তারিখ লিখবেন। তাহলে 1 তারিখে বিগিনিং, 1 তারিখে দুইটাও থাকতে পারে, এখানে আরেকটা 1 তারিখ থাকতে পারে, আরেকটা 1 তারিখ থাকতে পারে, আরেকটা 1 তারিখ থাকতে পারে। তো এইভাবে কিন্তু অনেকগুলো 1 তারিখ থাকতে পারে। আপনার প্রথমটা হচ্ছে ব্যালেন্স, বাকিগুলা যেটা বলবে সেটা সেই নিয়ম অনুসারে করতে হবে, ওকে। তাহলে দেখেন আচ্ছা। আপনার যে বিষয়টা সেটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট। তাহলে 400 ইউনিট আপনি কত টাকা করে, 8 টাকা করে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ব্যালেন্সের ঘরে চলে যাবেন সরাসরি। তাহলে মেয়ের 1 তারিখ, এ দেখেন 400 ইউনিট, 8 টাকা করে, টোটাল কস্ট হচ্ছে 3200 টাকা। এই হচ্ছে আমি কয় তারিখে লিখে দিছি, আট, একদম সরাসরি লিখে দিছি 1 তারিখেরটা, ঠিক আছে। 1 তারিখেরটা আমি ব্যালেন্সে সরাসরি লিখে দেবো।
আর 1 তারিখে সবসময় পার্সেস দিয়ে শুরু হয়, কখনো আবার সেলস দিয়ে শুরু হয় না কিন্তু। তাহলে পার্সেস দিয়ে হুম। হচ্ছে আপনার সরাসরি শুরু হবে। কি হবে? পার্সেস দিয়ে শুরু হবে, অর্থাৎ বিগিনিং আমার ব্যালেন্সের ঘরে যাবে সব সময়। বিগিনিং কার ঘরে যাবে বলেন তো? ব্যালেন্সের ঘরে। অর্থাৎ আমার হাতে আছে ওইটা নিয়েই আমি শুরু করি বিজনেস, তাহলে এটাকে কি করবো আমরা? ব্যালেন্সের ঘরে দিব। তাহলে ব্যালেন্সের ঘরে ওই রেট অনুযায়ী আমরা লিখবো ইউনিট, ইউনিট কস্ট এবং কি টোটাল কস্ট। তাহলে হচ্ছে এ হচ্ছে আমার 1 তারিখে। এখন আমি 1 তারিখ লিখার পরে আমি এই দাগটা দেবো। এই যে এই দাগটা দেওয়া আছে না, এই দাগটা আমি দিব, হ্যাঁ। এই দাগটা দেওয়ার পর আমি কিছুই করবো না। আমি কি করবো? 1 তারিখে যে লিখছি, পরের যে তারিখে যাবো ওই তারিখটা লিখবো। লিখছে তারিখটা, ঠিক আছে। তারিখটা লিখার পর আমি আগেরই, আগের যেটা দেওয়া ছিল সেটাকে নিচে নামাবো। এই যে দেখেন 400, এটাকে আমি নিচে নামাইলাম, ওকে। এই 8 টাকা এটা আমি নিচে নামামু। এই যে এখানে হচ্ছে 3200 টাকা, এটা আমি নিচে নামাই দেবো, ওকে। আগের যেটা ছিল ওইটা আমি নিচে নামাই দেবো সরাসরি, কোনো কিছু লিখার আগে, ঠিক আছে। আমি কোনো কিছু লিখার আগে দাগ দেওয়ার পর হচ্ছে আমি আগেরটা নিচে নামাই দেবো, ওকে। এটা বুঝছেন ভাইয়া? এখন হুম। আমি হুম। পরের 10 তারিখ, পরের তারিখে যাবো। তাহলে পরের তারিখে কি আছে দেখেন তো। বলছে 10 তারিখে 100 ইউনিট 9 টাকা করে। এখানে কিছু বলে নাই। পার্সেস কথা কোথায় গেল? এখানে পার্সেস কথাটা থাকবে, হয়তো পার্সেস কথাটা নাই, ঠিক আছে। এটা পার্সেস হবে, ওকে। এখানে না পার্সেস হবে, কথাটা এখানে পার্সেস থাকবে, মানে মিসিং আছে। তাহলে দেখেন 1000 ইউনিট 9 টাকা করে কি করছে? পার্সেস করছে, ওকে। 1000 ইউনিট 9 টাকা করে পার্সেস করছে। তাহলে 9 টাকা করে পার্সেস করছে, তাহলে আমি পার্সেসের ঘরে 1000 ইউনিট দিলাম। 9 টাকা করে 9000 টাকা হয়েছে। এটা নিয়ে আমি সেম ভাবে ওই যে উপরে আগে লেখা ছিল, এই জায়গাটা কিন্তু আগে লেখা ছিল, এটা নিচে যেভাবে এখানে পার্সেসের ঘরের কোনো কিছু হিসাব করতে হয় না, জাস্ট যেভাবে আছে ওইভাবেই আমি লিখে দেবো। এই 1000 টাকা, এই 900, 1000 ইউনিট, এই 900, 9 টাকা ইউনিট, এই হচ্ছে 9000 টাকা। পার্সেসের সময় আমি এভাবে লিখে দেবো, কোনো ব্যালেন্স টানবো না, ঠিক আছে। বই হয়তো অনেক বই ব্যালেন্স টানে, ব্যালেন্স টানার কোনো দরকার নাই, যেভাবে আছে এভাবেই আমরা লিখে দেবো, ওকে। তাহলে আমরা, এটা হচ্ছে 10 তারিখেরটা। 10 তারিখেরটা বুঝছেন কিভাবে হইব ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে পরেরটা দেখেন। পরেরটা দেখেন, পরে 15 তারিখে সে সেলস 1000 ইউনিট, এখানে কিন্তু প্রাইস থাকতে পারতো, এখানে প্রাইস দেয় নাই। তাহলে সেলস 1000 ইউনিট। তাহলে এখন আমি কি করবো? এখন হচ্ছে আমি সেলস করবো। তাহলে সেলস কিন্তু আমি কার সরাসরি সাথে? লিখে, সেলস কিন্তু আমি সরাসরি লিখে দিতে পারবো না যে এখানে 1000 ইউনিট লিখে দিলাম, তারপরে রেট রেখে দিলাম, এটা হইতো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখন দেখতে হবে, এখন মনে করেন আমি গুদামে গেলাম, ঠিক আছে, আর হাতে আমার কাগজটা নিয়ে গেছি, ওকে। আর প্রত্যেকটা পণ্যের উপরে অবশ্যই লেবেল লাগানো আছে যে কয় টাকা করে আমি সেল ক্রয় করছি, কোনটা কত, প্রত্যেকটা তো প্রাইস লেখা আছে। এখন আমাকে, আমি বিক্রি করতে হইব 1000 ইউনিট, একটা কাস্টমার গেছে উনি 1000 ইউনিট নিবে। তো আমার কাছে এখন আমি দেখি আমার ব্যালেন্সে কিভাবে যাই। আমি প্রথমে 400 ইউনিট ক্রয় করছিলাম 8 টাকা করে। তাহলে এটা আমি প্রথমে বিক্রি করবো, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট বলছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট বলছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমার 400 ইউনিটের টাকাটাকে আমাকে দিয়ে দিতে, বিক্রি করতে হবে। তাহলে আমি প্রথমে 400 ইউনিট সেল করলাম 8 টাকার রেটে, তাহলে 3200 টাকা। এখন 1000 ইউনিট, আমার হচ্ছে 1000 ইউনিট, এই 1000 ইউনিট থেকে এখন কি করতে হবে? আমাকে 400 ইউনিট আমি সেল করলাম। প্রথমে আমি যেটা প্রথমে রাখছিলাম এটা হলো ফার্স্টে ছিল। তাহলে ফার্স্টে যদি থাকে এই 400 ইউনিট লিখে দিলাম 8 টাকা করে, 3200 টাকা। তাহলে বাকি রয়েছে কত? 600 ইউনিট। এই 600 ইউনিট এখন আমি পরেরটাই নেব। তাহলে পরে আমার ছিল 1000 ইউনিট, তাহলে সেখান থেকে আমি নিয়ে নিলাম 600 ইউনিট। রেট কত? 9 টাকা করে। এই যে 9 টাকা করে, এখন এইটা আবার গুণ করতে হইব। এই 600 ইউনিট গুণ করতে হবে কত টাকা দিয়ে? 9 টাকা করে। তাহলে 5400 টাকা। 5000 কত টাকা? 400 টাকা। 9 টাকা করে? 9 টাকা সেটা বুঝলাম না। আপনার, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি জানি এটা একটু ঝামেলা হইব, এটা এটাই সহজ, এটা বুঝতে পারলে এই অঙ্ক শেষ। আমি প্রথমেতে বলি, হ্যাঁ, একটু খেয়াল করেন। হুম। আপনি কি করছেন বলেন তো? আপনি হচ্ছে, আপনার কাছে একটা, আপনি বিক্রি করবেন একজন কাস্টমার কাছে, আপনার আপনার কাছে দুই ধরনের পণ্য আছে। এক হচ্ছে এই 400 টাকা, 400 ইউনিট 8 টাকা ইউনিট, আর আছে 1000 ইউনিট, যেটার দাম হয়েছে 9 টাকা করে, ঠিক আছে।
তাহলে 9 টাকা করে আপনি বিক্রি করবেন কত ইউনিট? 1,000 ইউনিট। তাহলে এই 1,000 ইউনিট থেকে প্রথমে আপনি 8 টাকার দামটার 8 টাকার যে রেট আছে ওই রেটটা আপনি ছেড়ে দিবেন। তাহলে 8 টাকার দাম যেটা আপনি আচ্ছা। প্রথমে কিনছেন কত ইউনিট? 400 ইউনিট। তাহলে এই হচ্ছে 400 হ্যাঁ ইউনিট আমি লিখলাম। ঠিক আছে, 400 ইউনিট 8 টাকার হুম, রেটে 3200 লিখলাম। তাহলে এই যে 1,000, 1,000 তে 400 গেলে বাকি থাকে কত? 600। তাহলে 600 আমার নিতে হইব কোথা থেকে? এই যে 1,000 ইউনিট 9 টাকার রেট ছিল, তাহলে এখান থেকে আমি নিয়ে নিলাম 600 ইউনিট। এই যে 600 টাকা, এটার রেট কত টাকা ছিল? এই যে 9 টাকা ছিল। কত টাকা ছিল বলেন তো? 9 টাকা। তাহলে হুম। 9 টাকা, তাহলে 600 ইউনিট গুণ হয়েছে 9, গুণ করবেন। গুণ করলে যে দামটা আসবে সেটা হচ্ছে 5,400 টাকা। দেখেন তো বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছি। না বুঝলে বললেন। হ্যাঁ বুঝছি। তাহলে পুরো এক ব্যালেন্সে। হ্যাঁ, এখন আপনার কাছে কি হয়েছিল? আপনার তো 1,000 ইউনিট ছিল। তাহলে 1,000 ইউনিট থেকে ছয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। দেখেন, 1,000 ইউনিট, 1,000 ইউনিট থেকে তো আপনি 600 ইউনিট সেল করে দিলেন। তাহলে আর বাকি রয়েছে কত ইউনিট? 400 ইউনিট। তাহলে এই যে 1,000 ইউনিট এখান থেকে আপনি 600 ইউনিট বিক্রি করছেন, এই এখানে 400 ইউনিট লিখে 9 টাকা করে 3,600 টাকা আবার গুণ করে দিয়েছেন। ঠিক আছে, যখনই সেল হবে তখনই এটার রেট দিয়ে আবার নতুন করে গুণ হবে। অর্থাৎ 400 ইউনিট বাকি আছিল আমার গুদামে, বাকি পড়ে রয়েছে কত ইউনিট? 400 ইউনিট। এই 400 ইউনিট কয় টাকা করে ক্রয় করেছিলাম? 9 টাকা করে। তাহলে এই 400 ইউনিট আমি লিখে দিছি। দেখেন তো এটা বুঝছেন কিনা? হুম হুম হুম, বুঝছি। এখন পরের তারিখে যাবো আমরা, ঠিক আছে? পরে দেখেন, আমরা 15 তারিখ গেল, এখন আমরা 20 তারিখে ক্রয় করছি 800 ইউনিট 9 টাকা, 9.50 পয়সা করে। তাহলে আপনার কাজ হচ্ছে আবার আপনি দাগ দিবেন। ঠিক আছে, এই দাগটা আবার দিবেন, দাগটা হুম দিবেন। হুম। ঘর। দাগটা দেওয়ার পরে আপনি কি করবেন? ডেটটা লিখবেন শুধু। তাহলে 20 তারিখ লিখছেন, কিছু করবেন না। ওকে, কিছু করার দরকার নাই। আপনি উপরে যে ব্যালেন্সের ঘরে ছিল সেটা আগে নিচে নিবেন। এই যে নিচে নিলাম 400 ইউনিট, এই 9 টাকা। ঠিক আছে, 3,600 টাকা উপরেরটা নিচে, এই উপরের অংশটা। ওকে, তাহলে উপরের অংশটাকে আমি কি করলাম? নিয়ে নিলাম। তাহলে এখন আমি কি করছি? পার্সেস করছি। তাহলে পার্সেস করলে আমরা পার্সেসের ঘরে লিখলাম 8,800 ইউনিট 9.50 পয়সা করে 7,600 টাকা। লিখার পর এটাকে ঠিক সেম ভাবে এখানে লিখে দিলাম 800 টাকা করে। 800 800 ইউনিট 9.50 পয়সা, এই হলো 7,600 টাকা। ওকে, 7,600। তাহলে 20 তারিখেরটা বুঝছেন? 20 তারিখেরটা কিভাবে হুম হুম, বসছে? ঠিক বুঝছি। আছে, এটা গেল। এখন আমরা এখন আবার যেমন কোথায় বলেন তো? সেলে। পরে 25 তারিখে কি করছে? সেলস করছে কত ইউনিট? 800 ইউনিট। 25 তারিখে সেল করছে হচ্ছে 800 ইউনিট। তাহলে এই যে দেখেন 800 ইউনিট সেল করছে। তাহলে আপনি 800 ইউনিট তো সরাসরি লিখে ফেলতে পারবেন না। আপনি কি করবেন? প্রথমে না। আপনি যাবেন ব্যালেন্সের ঘরে। তাহলে ব্যালেন্সের ঘরে প্রথমে ছিল 400 ইউনিট। তাহলে আমি 400 ইউনিট দিলাম। কয় টাকা রেট ছিল? 9 টাকা করে, এই 3600। তাহলে 800 ইউনিট থেকে 400 ইউনিট তো গেল। তাহলে আমার তো আরো বাকি রয়েছে 400 ইউনিট, কারণ কি 800 ইউনিট সেল করতে হবে। তাহলে হুম 800 ইউনিট থেকে আমাকে 400 ইউনিট দিয়ে দিছি। এখন আমরা পরেরটাই যাবো। পরে আছে কত ইউনিট? 800 ইউনিট, সেখান থেকে নিলাম 400 ইউনিট। রেট কত? 9.50। তাহলে 9.50 এই দুইটা গুণ করে এই অ্যামাউন্টটা এখানে লিখলাম। তাহলে আমার 800 ইউনিট থেকে 400 ইউনিট চলে গেল। আর বাকি রয়েছে কত ইউনিট? 400 ইউনিট। তাহলে এই 400 ইউনিট আবার ব্যালেন্সের করে লিখে দেবো যে এই টাকা 9.50 করে। দেখেন তো এটা বুঝছেন কিনা? হুম, বুঝছি। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আমরা আবার কি করবো? এখন হচ্ছে আমরা দাগটা দিব। ঠিক আছে, এই যে আমরা 25 তারিখে দাগ দিয়ে ব্যালেন্সের টাকাটা নিচে লিখে দিলাম 400, 9.50 লিখে দিলাম, এলো 3,800। তাহলে এটা হচ্ছে আমি কি করলাম? লিখে দিলাম। তাহলে লিখে দেওয়ার পর এখন আমরা কি করবো? পরের তারিখে যাবো 30 তারিখ। তাহলে 30 তারিখ লিখলাম কি করছে? পারচেস করছে কত? 600 ইউনিট। তাহলে 600 ইউনিট রেট কত? 10 টাকা। তাহলে 10 টাকা করে দিয়ে দিলাম। এই হচ্ছে 600 টাকা, 6,000 টাকা। এখানে 6,000 টাকা, অঙ্কটা অনেক ভুল আছে, এখানেও ভুল আছে। তাহলে 6,000 টাকা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আগে 400 ইউনিট আমরা নামাই নিছিলাম আগেই। এখন এই নিচেরটা নামাই দিছি। তাহলে আমাদের ফিজিক্যাল কাউন্ট হচ্ছে 1,000 ইউনিট থাকতেই বলছিল। তাহলে দেখেন
আমাদের 1000 ইউনিট হয়েছে, হয়েছে না? দেখেন তো, হয়েছে? দেখেন তো এগুলো। হ্যাঁ হ্যাঁ তাহলে দেখেন এই যে হচ্ছে 400 ইউনিট, এই হচ্ছে 600 ইউনিট, তাহলে এই হচ্ছে 1000 ইউনিট। তাহলে 1000 ইউনিট 9800 টাকা হচ্ছে প্রাইস। তাহলে ফিফো মেথডটা কি বুঝতে পারছেন? চ্যাপ্টার সহজ আছে। হ্যাঁ, বুঝছি। এখন আমরা হচ্ছে 2 নাম্বারটায় যাবো। ঠিক আছে, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো মেথড। অর্থাৎ আমাদেরকে লিফো মেথডে করতে হইব। আল্লাহ কি হলো! তাহলে আমাদেরকে কি করতে হবে? লিফো মেথড, লিফো মেথডে করতে হবে। তাহলে প্রথমে আমাদের যেভাবে গড়টা আছে ওইভাবেই আমরা লিখবো। এই যে প্রথমে আমরা লিখলাম পার্সেস, তারপরে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, পার্সেস, আর হচ্ছে ব্যালেন্স। ঠিকভাবে ইউনিট, ইউনিট কস্ট, টোটাল কস্ট, ইউনিট, ইউনিট কস্ট, ঘর টোটাল। তো একই, তাই না? জি জি। ঘর তো সবগুলো একই। হ্যাঁ, সবগুলা এক, সবগুলা এক। তাহলে আপনি এখানে এখানে আবার পার্সেস সেল লিখতে পারেন, কিন্তু ইচ্ছা করলে এখানে সেলস এবং কি ইয়াও লেখা যায়, না, কষ্ট বলতে প্যাস লেগে ইস্যুও যাবে। লেখা যায়। আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা লিখবেন। ব্যালেন্স এক একটা এক এক রকম করে লেখে। ইংলিশ বই লেখছে হচ্ছে সেলস, আবার ইস্যু এটাও লিখছে। তো আমরা এখন লাস্ট ইন লাস্ট মেথডে যাবো। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট করবো আমরা সেই পদ্ধতি। তাহলে প্রথমে 1 তারিখে কোনো পরিবর্তন নাই, 1 তারিখে ঠিক সেম ভাবে আমরা 400 ইউনিট 8 টাকা করে লিখে দেবো। লিখার পরে আমরা কি করবো? সেম ভাবে আমরা আবার দাগটা দিব। এই দাগটা দিয়ে নিচের ঘরে নিয়ে নিবো 400 ইউনিট 8 টাকা করে, 3200 টাকা। ওকে। এখন আমার হুম হচ্ছে, আমি এখান থেকে অঙ্কটা আর উপরে যাইতাম না, এখান থেকেই বুঝাবো। তাহলে দেখেন, 10 তারিখে কি করছে? পার্সেস করছে। তাহলে পার্সেস করছে, আমরা 10 তারিখে ঠিক অ্যামাউন্টটা লিখলাম, লিখলাম, লিখলাম। ঠিক আছে, লিখে দিলাম পার্সেসের ঘরে। ঠিক সেম ভাবে নিচের ঘরে দিয়ে দিলাম, নিচের ঘরে দিয়ে দিলাম। এটা বুঝছেন? হুম, আগের মতোই তো। হ্যাঁ, আগের মতনই আমরা এটা বসে দিলাম। এখন অঙ্ক তো হচ্ছে লাস্ট ইন লাস্ট পদ্ধতি, তাই না? তাহলে লাস্ট ইন লাস্ট হুম পদ্ধতি যদি হয়, এখন হচ্ছে আপনাকে গোডাউনে গেছেন, ঠিক আছে? গোডাউনে যাওয়ার পরে আপনি কি করবেন? গোডাউনে যাওয়ার পরে আপনি কইছেন যে মালটা আগে পরে কিনছি ওই মালটা আগে বিক্রি করে দিমু, আর যেটা আগে কিনছি এটা রাইখা দিমু। এটা এটা আপনি বলতেছেন, ঠিক আছে? একজন, মানে আপনি হচ্ছে কি, ধরেন অপারেটিং সেক্টরে যে কোনো একজন আছেন। তো আপনি ইনস্ট্রাকশন দিছেন যে বিক্রয় প্রতিনিধি, যে এবার তুমি মাল, যে মালটা হচ্ছে আমি পরে কিনছি ওই মালটাকে তুমি আগে বিক্রি করবা, আর যেটা আগে বিক্রি করছি এটা পরে বিক্রি করবা সব সময়। তাহলে আপনি গোডাউনে যাওয়ার পরে কাগজটা নিয়ে গেলেন, যিনি হচ্ছে ইনভেন্টরি হিসাবে দায়িত্ব ছিল, ওনা থেকে কাগজটা নিয়ে আবার লেবেল গুলা দেখলেন যে কোনটা আগে কিনছেন আর কোনটা পরে কিনছেন। তাহলে এখন হচ্ছে আমি 1 তারিখে কিনছি হচ্ছে 1 তারিখে তো ছিল 400 ইউনিট 8 টাকা করে, 3200 টাকা। আর 10 তারিখে আবার কিনছি হচ্ছে 1000 ইউনিট 9 টাকা করে। তাহলে আমি পরেরটা বিক্রি করবো আগে। তাহলে এই যে এক 1000 ইউনিট লিখলাম, আমরা 1000 ইউনিট 9 টাকা করে লিখে দিলাম, 9000 টাকা। আচ্ছা। তাহলে পরেরটা আগে লিখে দিলাম, কি করলাম বলেন তো? পরেরটা আগে সেল করে দিলাম। তাহলে বাকি রয়েছে কত ইউনিট? 400 ইউনিট 8 টাকা করে, 3200 টাকা। তাহলে সেটা আমি ব্যালেন্স করে এই ঘরে লিখে দিলাম, 400 ইউনিট 8 টাকা করে, 32 ইউনিট। এখন আমি আবার এই দাগটা কোন আগে দিন। হুম, ইউনিট 1,000 টাকা করে বলছে? 1000 ইউনিটটা আগে বিক্রি করে দিছি। আমরা দেখেন হুম, প্রথমে 1 তারিখে একটা ছিল 10 তারিখে, তাহলে 10 তারিখে যে পণ্যটা ক্রয় করছি ওইটাকে আগে সেল করতে হবে। এখানে তো গড়ে লেখাই থাকবে কোনটা আগে কোনটা পরে। তাহলে পরে হচ্ছে দশ হ্যাঁ তারিখ হ্যাঁ। এটা হচ্ছে 1 তারিখেরটা, আর এটা হচ্ছে কত? 10 তারিখেরটা। তাহলে আপনি সেল করবেন 1000 ইউনিট। কত ইউনিট বলেন তো? 1000 ইউনিট। একজন। তাহলে 1000 ইউনিট যদি সেল করেন, তাহলে এই 1000 ইউনিট আগে আপনাকে ছেড়ে দিলেন। তাহলে 1000 ইউনিট একদম মিল মিল আছে, মিল মিল আছে না? মিল মিল আছে। হ্যাঁ নয় হ্যাঁ। টাকা করে। তাহলে 9 টাকা করে আমি এটা 1000 ইউনিটটা আগে ছেড়ে দিলাম, বিক্রি করে দিলাম। ওকে, বুঝতে পারছেন? হুম হুম এখন আপনি আবার ব্যালেন্সের ঘরে যাবেন। আমার ব্যালেন্সের ঘরে কি বাকি রয়ে গেছে? এই যে মামু বাকি রয়ে গেছে, এটা 400 আর হুম। 3200, এটা। তাহলে এটা আমি আবার লিখে দিলাম এই ঘরে, অর্থাৎ 15 তারিখে লিখে দিলাম।
এখন আমি আবার এই দাগটাকে দিলাম। দাগটা দেওয়ার পরে আমি উপরে যে 400 ইউনিট বাকি রয়েছে এটা নিচে লিখে দিলাম। নিচে লিখে দিলাম। নিচে লিখে দিলাম। নিচে লিখে দিলাম। তাহলে নিচে লিখার পরে কি হয়েছে, ঘটনাটা পরের ঘটনা। পরের হচ্ছে 8 তারিখে আবার 800 ইউনিট ক্রয় করছে। 20 তারিখে 800 ইউনিট। তাহলে 20 তারিখে 800 ইউনিট 9.50 টাকা করে, 7,600 টাকা। যেভাবে আছে এইভাবেই লিখে দিলাম। ঠিক আছে, বুঝছেন কিনা এটা? বুঝছি। এখন আপনি হচ্ছে আহ 800 ইউনিট আবার সেল করছেন। কত তারিখে বলেন তো? 25 তারিখে। তাহলে 800 ইউনিট, এই যে 800 ইউনিট আমি লিখলাম 9.50 টাকা করে, 7,600 টাকা। তাহলে 7,600 টাকা এখন কোথায় থেকে বিক্রি করবো? এটা একবারে সরাসরি কোথায় থেকে আনছি, এটা কিন্তু সরাসরি নেওয়া যেত না। আমি 20 তারিখে 800 ইউনিট সরাসরি আসিল, সেটাই আগে বিক্রি করছে, এখানে ভাঙে নাই আর। ঠিক আছে, তাহলে 800 ইউনিট 9.50 পয়সা করে, 7,600 টাকা সরাসরি বিক্রি করে দিছি। এটা কিন্তু আমি সরাসরি লিখতে পারতাম না যদি এখানে 1,000 ইউনিট বিক্রি করতো। ঠিক না? এখন আমার 800 ইউনিটেরই এটা একটা। অব্যক্ত থাকতো না? জি জি। যদি এখানে তো 800 ইউনিট দিছে না, যদি হুম এক হুম। হাজার ইউনিট দিত, এক তাহলে কি কি হতো কি? 1,000 ইউনিট হইলে প্রথমে আমি 800 ইউনিট এখান থেকে নিতাম। এই যে 800 ইউনিট এটা নিতাম, ঠিক আছে। 800 ইউনিট বসাইতাম। ব্যালেন্স বসে হ্যাঁ, এখানে নিচে লিখতাম, এখানে এই জায়গায় লিখতাম, লিখার পরে 800 ইউনিট শেষ। তাহলে এখন আমার 800 ইউনিট তো শেষ, আরো 200 ইউনিট বাকি রয়েছে। তাহলে 200 ইউনিট নিতাম চারশো হুম। ইউনিট থেকে, তখন তখন এই 400 ইউনিট ও, থেকে 200 ইউনিট নিয়ে নিতাম। 1,000 ইউনিট মিল ব্যালেন্সে করতো। করে। হ্যাঁ, তখন ব্যালেন্সে করে কত থাকতো? 200 থাকতো। ঠিক আছে। আচ্ছা, এটা পরেরটাই আছে দেখি। না না, আর তো নাই। আচ্ছা, সমস্যা নেই, অন্য অঙ্কে আছে, আমি তো দেখামো। আমি তো অঙ্ক ম্যাক্সিমাম করে দিই, স্টুডেন্টদের সব ঝামেলা শেষ হয়ে যায়। আমি বারবার বললে আপনাদের তো মনে থাকে বেশি, তাই না? টিচার যখন বলে তখন স্টুডেন্টরা এমনি মনে রাখতে পারে অনেক, নিজে করলে এর থেকে বেশি। তারপরে দেখেন 30 তারিখে কি করছে। এখন আমি আবার দাগটা দিলাম, দাগটা দিয়ে আমি লিখে দিলাম 400 ইউনিট 8,250 টাকা করে, 3200 টাকা। তাহলে এটা আমি লিখে দিলাম, এই যে এখানে আবার এখানে লিখে দিলাম। ঠিক আছে। তো এখন হচ্ছে আমি আবার 30 তারিখে হচ্ছে ক্রয় করছি 600 টাকা করে, 10 টাকা করে, 6,000। তাহলে এটা হচ্ছে ক্রয় করে নিলাম। ঠিক আছে, যেভাবে আছে এইভাবে লিখে দিচ্ছি। তাহলে ব্যালেন্সের ঘরে কি হয়েছে? 1,000 ইউনিট ফিজিক্যালি বলছে যে 1,000 ইউনিট 9,200 টাকা। দেখেন তো এটা বুঝছেন কিনা? এটা নিয়ে তো কোনো হুম। ডাউট নাই, এটা একটা সহজ অঙ্ক। ঠিক আছে, আমরা একটু পরে একটু যে ঝামেলা মামলা থাকবে এগুলা বুঝতে পারবেন আস্তে আস্তেই। সহজ আছে চ্যাপ্টারটা। জার্নাল গুলো একটু বড় কিন্তু কঠিন না। এখন আপনাকে এভারেজ মেথড করতে বলছে। তাহলে এভারেজ মেথডটা আগে, আপনার হাতে ক্যালকুলেটর আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ক্যালকুলেটর থাকলে আপনি হচ্ছে ক্যালকুলেটরটা ইউজ করতে হইব। ঠিক আছে। হুম। এখন দেখেন, এখানে এইভাবে করছে বই, এইভাবে আমি অন্যভাবে করি। আচ্ছা, সমস্যা নেই। দেখেন, প্রথমে আগের মতনই আমাদের গড় সবকিছু ঠিক আছে। 1 তারিখের ঘটনা যেটা, 1 তারিখে, এই যে 1 তারিখ লিখে দিলাম, 1 তারিখের ব্যালেন্স লিখে দিলাম। ঠিক আছে, লিখে দিলাম। এখন আমাদের 10 তারিখে কি করছে? 10 তারিখে আবার পার্সেস করছে। তাহলে 10 তারিখে যদি পার্সেস করে, এই যে 10 তারিখে 1,000 টাকা করে, 9 টাকা করে, এ হচ্ছে 9,800, 9,000 টাকা। না। তাহলে এখন আপনি এভারেজ মেথডটা কিভাবে করবেন? প্রথমে এবার হচ্ছে আপনাকে যোগ করতে হইব। কি করতে হইব? যোগ করতে হইব। আগে ছিল 400, এখন হচ্ছে 1,000। তাহলে যোগ করলে কত হইছে বলেন তো? 1400। 1,400। তাহলে এই 1,400 টাকা, ঠিক আছে, এই 14,000, 1,400 ইউনিট, 1,400 ইউনিট এটা হয়ে গেল। এখন আপনি একটু, এখন কিন্তু আপনাকে ক্যালকুলেটরটা একটু নিতে হইব। এখন দেখেন, আপনি 1,000 ইউনিটের টাকা কত দেখেন তো? 9,000। আর 400 ইউনিটের টাকা কত? 3200। 3200। ভাগ করতে তাহলে হবে নাকি? এই দুইটা যোগ করলে কত হয় বলেন? এই দুটো যোগ করলে সে 3,000, বারো দেখি হাজার 9,000। দুইশো 12,200, 12,200 না? হ্যাঁ। তাহলে 12,200 আপনি কি করবেন? 1 মিনিট, একটু উপরে ওঠায়নি। আপনি প্রথমে যোগ করবেন কোনগুলা? প্রথমে ইউনিট গুলা যোগ করবেন। এটা একটু মনোযোগ দিয়ে শুনুন।
প্রথমে ইউনিট গুলা যোগ করবেন, কইরা যোগ করে ঘরের ভিতরে বসাবেন। পার্সেসের সময়, কিন্তু পার্সেসের সময় মনে রাখবেন, পার্সেসের সময় প্রথমে কাজ হয়েছে আপনার ইউনিট গুলাকে যোগ করবেন, যোগ কইরা ইউনিটের ঘরে লিখবেন, এবং কি টোটাল কস্ট যেটা হবে ওই টোটাল কস্ট গুলাকে যোগ করবেন, যোগ করে টোটাল কস্টের ঘরে লিখবেন, ঠিক আছে? দুইটা, যতটাই পারচেস করবো ওই ব্যালেন্সের সাথে যোগ হবে, ঠিক আছে? যোগ করার পরে টোটাল হুম। অ্যামাউন্টকে টোটাল ইউনিট দ্বারা ভাগ করবেন। তাহলে 12,200 কে 14,000 ইউনিট দ্বারা ভাগ করেন, ইউনিটের কস্টের ঘর খালি রাখবেন, ঠিক আছে? দেখেন 8.71 হয়। ভাগ করবো না? হ্যাঁ, 1220 ইউনিটকে 1200 12,200 টাকাকে 1400 ইউনিট দ্বারা ভাগ করেন, তাহলে কত হয়েছে বলেন? কি আসে? 1.35555556। 8.71 এটা না? না, ওয়েট, দাঁড়ান, আমার ক্যালকুলেটার সমস্যা কিনা কে জানে। 12,200 টাকা ভাগ হচ্ছে, ভাগ 9,000। 1400 ইউনিট। একটু, হ্যাঁ, 8.71। হুম, দূরত্ব বাংলা দিক ইংরেজি। এই না, 7। 8.71। আচ্ছা, অর্ধেক বাংলা দিক ইংরেজি আর হয়েছে। সমস্যা নাই। তাহলে এটা হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা 15 তারিখে যাবো। তাহলে 15 তারিখে কি করছে? 15 তারিখে হচ্ছে 1,000 ইউনিট সেল করছে। তাহলে এটা সহজ আছে, এটা আর কোনো প্যাচ নাই। ডাইরেক্ট 1,000 ইউনিট নিয়ে নেবেন 1400 ইউনিট থেকে। এই যে 1,000 ইউনিট, আটটা রেট তো এনার লেখাই আছে, আমি আগেই গড় করে রাখছি। 8.71। হুম, হুম। 8.71 দিয়ে আপনি গুণ করেন, গুণ করলে যেটা হবে এই টাকাটা হচ্ছে এখানে বসাইবেন। এটা কোথায় বসাইছেন? কস্ট অফ গুডস সোল্ডের করে। তাহলে এখন আর 400 400 ইউনিট বাকি আছে না? এই যে 400 ইউনিট বাকি আছে, তাহলে 400 ইউনিটকে আপনি আবার 7.1 দ্বারা গুণ করেন, গুণ করলে কত হয় দেখেন তো, ভুলের ভরা অঙ্কে। 400। 400 ইউনিট বাকি না, দেখেন আপনার এখানে 1400 ইউনিট। এই হচ্ছে 1400 ইউনিট আপনার ব্যালেন্সের ঘরে ছিল, আপনাকে বিক্রি করতে বলছে 1,000 ইউনিট, তাহলে আমি 1,000 ইউনিট বিক্রি করে দিলাম। কত টাকা করে বিক্রি করবো? 8.71 দিয়ে, 7 দিয়ে, ঠিক আছে? 8.71 দিয়ে আপনি যদি গুণ করেন, তাহলে গুণ করলে এটা আসে। তাহলে আর বাকি রয়েছে কত? 400 ইউনিট। তাহলে 400 ইউনিটকে আপনি গুণ করবেন সেম অ্যামাউন্ট দিয়েই, রেট দিয়ে। তাহলে যে টাকাটা হবে এটা 4,000। 4,000, এটা ভুল আছে বুঝছেন, এখানে 400 হইবো, এত ভুল বাংলা আচ্ছা, এর আচ্ছা। জন্য আমি ইউজ করি না একদম। এটা বোঝানোর জন্য, বাংলা ইংলিশ বইয়ে ডাইরেক্ট অঙ্ক দেওয়া নাই এমনি। হ্যাঁ, এরকম করে 8.72। ওয়ান না, লিখবেন, 60। এখানে ওয়ান লিখবেন, আর এখানে লিখবেন 400, আচ্ছা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার হইলো। এখন আমার কয় তারিখে গেছে? আমাদের এটা হচ্ছে গেল হলো 15 তারিখে। তাহলে 15 তারিখে যদি যায়, এখন আমাদের 15 তারিখের পরে 20 তারিখে আবার 800 ইউনিট সেলস পারচেস করছে। তাহলে 800 ইউনিট পারচেস করছে, তাই না? দেখেন এই যে পারচেস করছে না, পারচেস করছে হুম। 800 ইউনিট। ও, তাহলে যোগ। 800 ইউনিট প্রথমে যোগ হইব 400 ইউনিটের লগে, ঠিক আছে? 800 ইউনিট যোগ হবে কার সাথে? হ্যাঁ। এই যে দেখেন আমার 400 ইউনিট আগে ছিল, আর এখানে এই 800 ইউনিটের সাথে যোগ করে 1200 ইউনিট হয়েছে। তাহলে এখানে 7,600 টাকা হয়েছিল আগের রেট, 9.50 টাকা করে। তাহলে এটা ছিল আবার 3,490 টাকা ছিল। তাহলে 3,490 টাকা যদি থাকে, তাহলে এই দুইটা যোগ করলে 11,090 টাকা। তাহলে 11,090 টাকাকে 1200 ইউনিট দ্বারা ভাগ করলে 9.24 হয়, বুঝছেন এটা? হুম। এখন পরে কি করছে? পরে আবার সেলস করছে, তাই না? হুম। ইউএস এর, সরি, কত ইউনিট? 800 ইউনিট সেল করছে। তাহলে 800 ইউনিট যদি সেল করে, আপনি সরাসরি 800 ইউনিট নিবেন কার থেকে? 1200 ইউনিট থেকে। এই হচ্ছে 1200 ইউনিট। তাহলে 1200 ইউনিট থেকে আমি নিয়ে নিলাম 800 ইউনিট। রেট কত ছিল? 9.24। 9.24 হচ্ছে আপনার কি অ্যামাউন্ট। তাহলে এটা দিয়ে এটা হুম। গুণ করেন, গুণ করলে যে অ্যামাউন্ট হবে সেটা এখানে বসবে। তাহলে আরো বাকি রয়ে গেলে কত ইউনিট? 400 ইউনিট। তাহলে এই হচ্ছে 400 ইউনিট। তাহলে 400 ইউনিট দিয়ে গুণ করেন, গুণ করলে এটা হইব, ঠিক আছে? হুম। বুঝছেন? এখন আবার হুম, বুঝছি।
এখন হচ্ছে আবার 600 ইউনিট হচ্ছে পার্চেস করছে, তাহলে এই হচ্ছে 600 ইউনিট আমি পার্চেসের ঘরে বসাইলাম, কাইটা যাবো এখন। তারপরে হচ্ছে, যোগ। হ্যাঁ, আগে 400 ইউনিট সাথে যোগ করবেন, আর 6,000 টাকাকে যোগ করবেন হচ্ছে 9,698 টাকার সাথে। দুইটা যোগ করার পরে 1,000 দ্বারা ভাগ করবেন, 9.70, তখন এই টাকাটা হচ্ছে এটা। ওকে, তা আজকে আর আমি লিঙ্ক হুম দিতাম না, হুম। ঠিক আছে? একটাই থাক। আপনি হচ্ছে অঙ্ক করবেন হচ্ছে 1, 2 হোমওয়ার্ক করবেন, আমি শিট দিয়ে দিতেছি এক্ষুনি, হ্যাঁ? কত আচ্ছা করবেন বলেন তো, 1 আর 2? আচ্ছা, সিম্পল অ্যাভারেন্স এটা পরের ক্লাসে বুঝাবেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ওইটা পরের ক্লাসে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, একটা অঙ্ক থেকে চারটা অঙ্কই থাকবে নাকি? হ্যাঁ, 4টা অঙ্কই থাকবে, শুধু আর জার্নালটা আসতে পারে, আর কিছু না। জার্নালটা দেখাই দেবো আমি, এগুলো অঙ্ক আছে, আপনি এই চ্যাপ্টার একবারে সহজ, 3টা ক্লাসে আমরা শেষ করতে পারবো। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর মানে কখনো বলে না যে শুধু লিফো ফিফো করতে, নাকি এই চারটেই দেওয়া থাকে সব সময়? আমি লিঙ্ক দিতেছি, দাঁড়ান, আজকে আর একটু করাইনি, আরো 2টা অঙ্ক করাই।